একটু একা হয়ে বসুন, কারণ আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা একান্তই আমার জীবনের একটা গোপন অধ্যায়। এমন কিছু কথা যা হয়তো সমাজের চোখে অপরাধ, কিন্তু মনের গভীরে যার দাগ আজও টাটকা। আমার নাম শ্রেয়া। আমার বাড়ির নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে। একটা যৌথ পরিবারে বিয়ে হয়েছিল আমার। স্বামী সুদীপ, তার ছোট ভাই অমিত আর শাশুড়িমা শ্বশুরমশাই। একটা ছবির মতো পরিবার। গোড়ার দিকে তো সবকিছুই বেশ ভালো চলছিল। সুদীপ খুব ভালো মানুষ, শান্ত, কর্মঠ, সংসারের সব দায়িত্ব ও নিজের কাঁধে নিয়েছিল। কিন্তু ভালোবাসার দিকটা হয়তো একটু চাপা পড়ে গিয়েছিল। তার সব মনোযোগ ছিল সংসার আর রোজগারে। আমার দিকটা নিয়ে অতটা ভাবার অবকাশ তার ছিল না। আমিও বুঝেছিলাম জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু মনের কোথায় যেন একটা অতৃপ্তি ছিল, একাকিত্ব গ্রাস করছিল ধীরে ধীরে। তখন অমিত ছিল কলেজে পড়ুয়া এক যুবক। শহর থেকে যখন ছুটিতে আসত তখন বাড়িতে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসত। অমিত ছিল সুদীপের ঠিক উল্টো, খুব হাসিখুশি, চঞ্চল আর বড্ড মিশুকে। বয়সে আমার থেকে বছর পাঁচেকের ছোট। প্রথম প্রথম দেবর হিসেবেই দেখতাম তাকে, স্নেহ করতাম। সেও আমাকে বড় বৌদি বলে বেশ সমীহ করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কের বাঁধন কেমন যেন আলগা হতে শুরু করল। আমাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হতে থাকল, যার নাম হয়তো আমি নিজেও জানি না। আমি ছিলাম সাধারণ গড়নের একটি মেয়ে, তবে ঈশ্বর হয়তো আমাকে কিছুটা রূপ দিয়েছিলেন। ফর্সা গায়ের রং, টানা টানা চোখ আর কোমরের কাছে সামান্য নিচু হয়ে আসা কোকড়ানো কালো চুল। শাড়ি পরলে লোকে বলতো, ভাবি আপনাকে খুব মানিয়েছে। সেদিনও মনে আছে, এক ঝলমলে হলুদ রঙের শাড়ি পরেছিলাম, যেটা আমার শরীরের বাঁকগুলিকে আরও সুন্দর করে তুলেছিল। কোমর পর্যন্ত শাড়ির আঁচলটা আলগাভাবে নেমে গিয়েছিল, আর তার নিচে দেখা যাচ্ছিল মসলিন পেট, কপালে ছোট টিপ আর হাতে একগাছা চিকন চুড়ি। অমিত বারবার যেন আমার দিকেই তাকিয়েছিল। তার চোখে কেমন একটা অস্থিরতা ছিল, যা আমি সহজেই ধরতে পারছিলাম। তার দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি ভাঁজকে মেপে নিচ্ছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু সেই অস্বস্তিটাও আমার ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেক দিন পর যেন কেউ আমার সৌন্দর্যকে উপলব্ধি করছে। মনে মনে ভাবছিলাম, আজ যদি আমার স্বামী এমন করে দেখত। সেদিন দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়ার পর যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল। সুদীপ আর শ্বশুরমশাই গ্রামের মাঠে গিয়েছিল কাজে। শাশুড়িমা আর ছোট ননদ ছিল তাদের ঘরে। আমি রান্নাঘরের কাজ গুছিয়ে বারান্দায় বসে একমনে বই পড়ছিলাম। এমন সময় অমিত এসে আমার পাশে বসল। প্রথমে ইতস্তত করছিল, তারপর বলল, বৌদি, আপনার এই শাড়িটা খুব সুন্দর, আপনাকে আজ দারুণ লাগছে। আমি একটু হাসলাম, বললাম, দূর পাগল, এসব কি বলছিস? কিন্তু আমার ভেতরে যেন একটা মৃদু কাঁপন শুরু হয়ে গিয়েছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারছিলাম না। ওর চোখ দুটো যেন আমার চোখে গভীর কিছু খুঁজছিল। ওর শরীরের থেকে একটা অচেনা গন্ধ আসছিল, যা আমাকে আরও বেশি বিচলিত করে তুলছিল। অমিত আরও কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হঠাৎ আমার হাতটা ধরে ফেলল। আমি চমকে উঠেছিলাম। দ্রুত হাত সরিয়ে নিতে চাইলেও ওর বাঁধন এতটুকুও আলগা হয়নি। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। কি করছিস অমিত? কেউ দেখে ফেলবে, ফিসফিস করে বলেছিলাম আমি। কেউ দেখবে না বৌদি, সবাই এখন ঘুমোচ্ছে, ও বলল। ওর গলাটা কেমন যেন ভারী শোনাচ্ছিল। আমি চোখ তুলে ওর দিকে তাকালাম। ওর চোখে তখন একরাশ আকাঙ্ক্ষা আর মাদকতা। আমার ভেতরে যেন এক ঝড় বইছিল। মন বলছিল, ভুল করছিস শ্রেয়া, কিন্তু শরীর যেন সেই বারণ শুনছিল না। সেই মুহূর্তে সুদীপের অবহেলা, আমার একাকিত্ব, সব যেন এক নিমিষে অমিতের হাতের উষ্ণতায় ভেসে যাচ্ছিল। তারপর থেকে আমাদের এই গোপন অভিসার চলতেই থাকল। বাড়ির সবাই যখন যে যার কাজে ব্যস্ত থাকত, অথবা যখন সুযোগ পেতাম, আমরা দুজনে কাছাকাছি আসার চেষ্টা করতাম। বেশিরভাগ সময়ই রান্নাঘরের কাজ সেরে ফেরার সময়, বা বারান্দার কোণে বই পড়ার ছলে, কখনো আবার মধ্যরাতে। শাশুড়িমা যখন ঘুমিয়ে পড়তেন, আমি চুপি চুপি রান্নাঘরে যেতাম জল খেতে বা কোনো অজুহাতে, আর অমিত যেন সেই অপেক্ষাতেই থাকত। রাতের আধারে আমাদের চোখের ভাষা আরও তীব্র হয়ে উঠত। ওর স্পর্শে আমার শরীর কেঁপে উঠত, নিঃশ্বাস ভারী হয়ে আসত। ওর আলতু ছুঁয়ে যাওয়া, কানের কাছে ফিসফিসিয়ে বলা কথাগুলো আমাকে অস্থির করে তুলত। বৌদি, আপনার হাতটা খুব নরম, আপনার গন্ধটা আমার খুব ভালো লাগে, আপনি বড্ড সুন্দর,
এই কথাগুলো যেন বিষমাখানো তীরের মতো আমার হৃদয়ে বিঁধছিল, আর আমি আরও বেশি করে ওর দিকে ঝুঁকছিলাম। সমাজ, সংসার, নীতিবোধ সব যেন মুহূর্তে অর্থহীন মনে হচ্ছিল। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, কিন্তু এই অন্যায়টা যেন আমাকে এক অন্যরকম আনন্দ দিচ্ছিল, একরকম মুক্তি। সুদীপ ভালো স্বামী ছিল ঠিকই, কিন্তু সে আমাকে কোনোদিন এভাবে দেখেনি, এমন করে বলেনি কোনো কথা। অমিতের প্রতি আমার আকর্ষণটা ছিল এক নিষিদ্ধ ফল খাওয়ার মতো। আমি জানতাম এর পরিণতি ভয়াবহ হতে পারে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। আমাদের এই সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল ছিল, যা আমরা কখনো অতিক্রম করিনি, কিন্তু সেই দেওয়ালের ওপর দিয়ে আমাদের আবেগ বয়ে চলেছিল বন্যার জলের মতো। একদিন মাঝরাতে যখন চারিদিক শুনশান, আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি অমিত সেখানে। দুজনে যেন একই উদ্দেশ্যে এসেছিলাম। ঘরের মৃদু আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ও আমার দিকে নিষ্পলক তাকিয়েছিল। আমি খুব ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। ওর বুকের থুকপুকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার হৃদয়েও যেন হাজার পাখি ডানা ঝাপটাচ্ছিল। ও খুব আলতো করে আমার হাত ধরল। সেই মুহূর্তে ওর হাতের উষ্ণতা, আমার হাতে ওর আঙ্গুলের স্পর্শ আমাকে কেমন যেন অবশ করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখগুলো গভীর কালো ছিল, আর তাতে যেন একরাশ উন্মাদনা। ও আমার কাঁধের ওপর আলতো করে হাত রাখল, আর আমার গালে ওর উষ্ণ নিঃশ্বাস পড়তে শুরু করল। আমি চোখ বুজে ফেললাম। সেই মুহূর্তটা যেন এক চিরন্তন সত্য হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমার সারা শরীর তখন কাঁপছিল। ওর স্পর্শে, ওর উষ্ণ নিঃশ্বাসে আমার রোমকূপগুলো সজাগ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে চলে গেছি, যেখানে আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আমি শুধু ওর হাতের পুতুল। ও আমাকে আরও কাছে টেনে নিল। আমার শ্বাস যেন আটকে আসছিল। ওর বুকে আমার মাথাটা এসে ঠেকতেই আমি ওর হৃৎস্পন্দন শুনতে পেলাম, যা আমার নিজের থেকেও যেন দ্রুত তালে বাজছিল। আমাদের ঠোঁটগুলো তখন একে অপরের খুব কাছাকাছি ছিল। আমি ওর গন্ধ পাচ্ছিলাম, ওর উষ্ণতা অনুভব করছিলাম। আমি তখন যেন সম্পূর্ণ ওর অধীন। আমার সব প্রতিরোধ ভেঙে গিয়েছিল। শুধু একটা তীব্র ইচ্ছে আমাকে গ্রাস করছিল। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। কিন্তু সেই মুহূর্তে একটা সামান্য শব্দে আমাদের ধ্যান ভাঙল। শাশুড়ি মা হয়তো বাথরুমে যাচ্ছিলেন। আমরা দ্রুত সরে গেলাম। ওর হাতটা আমার হাত থেকে ফসকে গেল। চোখের পলকে অমিত নিজের ঘরে চলে গেল, আর আমিও জলের গ্লাস নিয়ে নিজের ঘরের দিকে ছুটলাম। আমার সারা শরীর তখন কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকের ভেতরটা ধরফর করছিল। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল, যদি ধরা পড়ে যেতাম কি হতো আমার। এই সংসারের সব মান সম্মান মুহূর্তে ধুলোয় মিশে যেত, কিন্তু সেই ভয়টাও যেন আমার ভেতরে এক অন্যরকম শিহরণ জাগিয়ে তুলছিল। তারপর থেকে আমরা আরও সতর্ক হয়ে উঠলাম। আমাদের দেখা সাক্ষাৎ কমে গেল, কিন্তু আমাদের মনের টান যেন আরও বেড়ে গেল। চোখের ইশারায়, কথার ভঙ্গিতে আমরা একে অপরের মনের কথা বুঝতে পারতাম। সুদীপের প্রতি আমার ভালোবাসা বা শ্রদ্ধা কোনোটা কমেনি, কিন্তু অমিতের প্রতি আমার আকর্ষণটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ও যেন আমার জীবনে এক অপ্রত্যাশিত ঝড় হয়ে এসেছিল, এক অজানা ভালো লাগা, যা ভয় আর আনন্দ মিশিয়ে আমাকে অদ্ভুত এক জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কিছুদিন পর অমিতের চাকরির সুযোগ এলো অন্য শহরে। সে বাড়ি ছেড়ে চলে গেল। সেদিন ওর চলে যাওয়ার সময় আমার মনটা খুব ভারী হয়ে উঠেছিল। আমি ওকে জোর করে আটকাতে পারতাম না, কিন্তু ওর চলে যাওয়াটা আমার জন্য যেন একটা মুক্তির পথও খুলে দিল। আমাদের এই বিপজ্জনক সম্পর্কটা হয়তো এবার শেষ হবে। ওর চলে যাওয়ার পর বাড়িতে আবার সেই পুরনো নিস্তব্ধতা ফিরে এলো। আমি আবার আমার রোজকার জীবনযাত্রায় ফিরে গেলাম, কিন্তু ওর স্মৃতি, ওর স্পর্শ, ওর সেই মাদকাতাময় চোখের চাহনি কিছুতেই ভুলতে পারছিলাম না। অমিত চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটেছে আমার। ওর চিঠি আসত মাঝে মাঝে, তাতে অনেক সাধারণ কথা লেখা থাকত, কিন্তু আমি যেন সেই চিঠির প্রতিটা শব্দের মধ্যে ওর গোপন আবেগ খুঁজে পেতাম। একটা চিঠিতেও লিখেছিল, বৌদি, এখানকার জীবন খুব একাকিত্বের, আপনাদের খুব মনে পড়ে, আর আপনার হাসিটা খুব মনে পড়ে। আমি সেই চিঠি পড়ে সারা রাত কেঁদেছিলাম। বুঝতে পারছিলাম আমি একা নই, ও আমার মতোই কষ্ট পাচ্ছে।
কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হতে শুরু করল। সুদীপ একদিন লক্ষ্য করল আমি কেমন যেন অন্যমনস্ক থাকি। আমাকে কাছে টেনে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার শ্রেয়া? আজকাল কেমন মনমরা হয়ে থাকো? আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে শুরু করেছিলাম। আমার সব কষ্ট, আমার সব গোপন কথা যেন সেদিন চোখের জলে মিশে যাচ্ছিল। আমি ওকে সত্যি কথা বলতে পারিনি, আমি ওকে কষ্ট দিতে চাইনি। শুধু বলেছিলাম, কিচ্ছু না, তোমাকে আর সংসারকে নিয়ে বেশি ভাবি তো, তাই হয়তো একটু অন্যমনস্ক থাকি। সুদীপ আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছিল। সেদিন যেন আমি নতুন করে আমার স্বামীর ভালোবাসার উষ্ণতা অনুভব করতে পেরেছিলাম। অমিতের সাথে আমার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সে নতুন শহরে, নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়েছিল। আমিও নিজেকে সংসারের কাজে আরও বেশি করে ডুবিয়ে দিয়েছিলাম। রান্না, ঘরদোর গোছানো, শাশুড়িমার সেবা, স্বামীর দেখাশোনা, সবকিছুর মধ্যে আমি নিজেকে ভুলে থাকার চেষ্টা করছিলাম। সময়ের সাথে সাথে আমার ভেতরের ক্ষতটা হয়তো কিছুটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার দাগটা রয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম জীবনের কিছু অভিজ্ঞতা মুছে ফেলা যায় না, সেগুলো মনের গভীরে রয়ে যায়। একদিন একটা পুরনো ফটো অ্যালবামে অমিতের একটা ছবি চোখে পড়ল। সেই প্রাণবন্ত হাসি, সেই অস্থির চোখ। ছবিটা দেখে আমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। আমার মনে হলো আমার জীবনে অমিত এসেছিল এক অন্যরকম শিক্ষা দিতে। সে আমাকে শিখিয়েছিল ভালোবাসার বিভিন্ন রূপ হয়, শিখিয়েছিল নিষিদ্ধ আকর্ষণ কতটা তীব্র হতে পারে। আবার এটাও শিখিয়েছিল যে সব আকর্ষণই বাস্তবতার মুখোমুখি হতে পারে না। কিছু কিছু সম্পর্কের গল্প শুধু মনের ভেতরেই চলতে থাকে, সেগুলো প্রকাশ্যে আনা যায় না। সেই দিন থেকে আমি আমার জীবনকে নতুন করে দেখতে শুরু করলাম। আমার স্বামী সুদীপ হয়তো অমিতের মতো আবেগপ্রবণ ছিল না, কিন্তু ওর ভালোবাসা ছিল খাঁটি আর গভীর। ও আমাকে নীরবে ভালোবাসত, আমার যত্ন নিত। হয়তো ওর ভালোবাসার ধরনটা একটু আলাদা ছিল, কিন্তু সেটা কোনো অংশেই কম ছিল না। আমি শিখলাম যা আছে তার মূল্য দিতে হয়, যা নেই তার জন্য হাহাকার করলে শুধু কষ্ট বাড়ে। আমাদের এই সমাজের ভেতরে কত সম্পর্কই তো গোপনে বেড়ে ওঠে, আবার হারিয়েও যায়। হয়তো আমার জীবনে অমিত ছিল তেমনই এক অপ্রত্যাশিত অতিথি, যে আমার মনের ভেতরে আলোড়ন তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতার কষ্টিপাথরে নিজেকে হারিয়ে যেতে দিয়েছিল। তার স্মৃতি আজও মাঝে মাঝে আমার মনকে নাড়া দেয়, কিন্তু আমি এখন অনেক বেশি পরিপক্ক। আমি জানি জীবনে চলার পথে অনেক রকম ফাঁদ থাকে, সেই ফাঁদগুলো এড়িয়ে নিজেকে রক্ষা করাটাও একটা শিল্প। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছেই বিতর্কিত মনে হতে পারে। কেউ হয়তো আমাকে অপরাধী বলবে, কেউ হয়তো বুঝবে আমার ভেতরের কষ্টটা, কিন্তু আমি এই কথাগুলো শুধু আমার মনের ভার কমানোর জন্য বলেছি। কারণ জীবনের কিছু শিক্ষা খুব কঠিন হয়, কিন্তু সেগুলোই আমাদের মানুষ হিসেবে আরও শক্তিশালী করে তোলে। এই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে কোনো প্রলোভনের ফাঁদে পা দেওয়ার আগে দুবার ভাবতে হয়। মনের ক্ষণিকের দুর্বলতা যেন সারা জীবনের অনুশোচনার কারণ না হয়। সম্পর্ককে সম্মান জানাতে শিখতে হয়, আর নিজেদের আবেগকেও নিয়ন্ত্রণ করতে জানতে হয়। আমি বিশ্বাস করি সব ভুল থেকেই শেখার কিছু থাকে। হয়তো আমার এই গল্পটা শুনে আপনাদেরও কিছু নতুন ভাবনা আসবে। আমার জীবনে যা ঘটেছে তা ছিল এক কঠিন অধ্যায়। আমি চাই না আমার মতো ভুল অন্য কেউ করুক, কারণ সমাজের নীতি আর পারিবারিক বন্ধন সব কিছুর ঊর্ধ্বে। এই দুটো জিনিস ভেঙে গেলে তার ফল হয় খুব মারাত্মক। আপনারা যারা আমার এই গল্প শুনলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, জীবনের কোনো পরিস্থিতিতেই যেন আবেগের বশে এমন কোনো ভুল সিদ্ধান্ত না নেন যার জন্য পরে অনুশোচনা করতে হয়। নিজেদের সম্পর্ক, নিজেদের পরিবারকে সময় দিন, ভালোবাসুন। আর মনে রাখবেন, জীবনের সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সততায় আর ভালোবাসায়, কোনো নিষিদ্ধ আকর্ষণে নয়। এই ধরনের গল্পগুলো আপনাদের জীবন সম্পর্কে আরও গভীর উপলব্ধি দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।